কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। আজ 11ই ডিসেম্বরের পর আজকে 22শে ডিসেম্বর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসেছিলেন চাকরি প্রার্থীরা। এবং এই চাকরি প্রার্থীরা আপনারা সকলেই জানেন 9 ডিসেম্বর আমরা যে চিত্র দেখেছিলাম সেখানে চাকরির দাবিতে তাদের সেই আন্দোলনের 1000তম দিনে রাসমণি পাত্র বলে এক আন্দোলনকারী তিনি মাথা মুড়িয়ে ফেলেছিলেন এবং তারপরেই সেই মঞ্চে হাজির হন কুণাল ঘোষ। তিনি সরাসরি কথা বলেন রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে। আজ প্রাথমিকভাবে 11 তারিখ বৈঠকের পর আজকে দ্বিতীয় বৈঠক, যে বৈঠক থেকে বেরিয়ে আন্দোলনকারীরা জানালেন যে শিক্ষামন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন আগামী 1 ফেব্রুয়ারির মধ্যে তাদের আইনি জটিলতা কাটিয়ে কিভাবে দেওয়া যায় তাদের চাকরি, সেই বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন পদক্ষেপ করা হবে। যদিও শিক্ষামন্ত্রী তারপরে জানান যে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি, তবে 31শে জানুয়ারির মধ্যে একটা চেষ্টা করা হবে। সেক্ষেত্রে কোন শর্তে চাকরি পাবেন চাকরি প্রার্থীরা যারা রয়েছেন, তাদের মধ্যে কতজন চাকরি পাবে তা নিয়ে একটা চর্চা চলছে, তা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। এবং বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছে আবারও প্রতিশ্রুতি দিয়ে আদতে ঝুলিয়ে রাখা হলো চাকরি প্রার্থীদের। আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনায় আমরা করব আজকে বাংলা বলছেন মঞ্চে। তার পাশাপাশি ধর্ণা মঞ্চে রয়েছেন যৌথ সংগ্রামী মঞ্চ নবান্নর সামনে। একদিকে যেমন আদালতে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার, পাশাপাশি আন্দোলনকারীদেরও খানিকটা সরিয়ে দেওয়া হয়েছে, ফলে সেই বিষয়টি নিয়েও চর্চা থাকবে এই বাংলা বলছেন মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র দীপঙ্কর সরকার, আমাদের সঙ্গে রয়েছেন মৃত্যুঞ্জয় পাল, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল, রয়েছেন সুস্মিতা বিশ্বাস, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা বিশ্বাস, এবং রয়েছেন গৌতম রায়, সিপিআই এর মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন চাকরি প্রার্থীর মুখ থেকেই শুনবো তাদের আজকের এই বৈঠকের নির্যাস। রয়েছেন মতিউর রহমান, এসএলএসটির চাকরি প্রার্থী মতিউর রহমান। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা একদম প্রথমেই আজকে রাজ্যের শিক্ষামন্ত্রী আজকের এই বৈঠকের পর ফেব্রুয়ারি মাসের 1 তারিখের মধ্যে যে সময়সীমার কথা চাকরি প্রার্থীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সে বিষয়ে কি বলেছেন শিক্ষামন্ত্রী আমরা শোনাবো। এরকম ওরা একটা দাবি করেছেন, ওরা যে চাইছেন যত তাড়াতাড়ি 1 ফেব্রুয়ারির মধ্যে যদি হয়, কিন্তু আমরা তো এইভাবে বলতে পারি না যে অমুক নির্দিষ্ট দিনক্ষণ মেনে অমুক দিনে দিয়ে দিতে পারবো। আমি এইটুকু বলতে পারি আপনাদের যে মুখ্যমন্ত্রী খুব চাইছেন যে দ্রুত হোক ব্যাপারটা আলোচনা, যার ফলে খুব সদর্থক হয়েছে। ওদের দাবির নিশ্চয়ই মান্যতা আছে, এতদিন ধরে আন্দোলন করছেন। আমি এই আলোচনায় যে কথা আমরা শুনলাম ব্রাত্য বসুর মুখে, তার প্রেক্ষিতে একদম প্রথমে এসএলএসটি চাকরি প্রার্থী মতিউর রহমানের কাছে যাব। মতিউর সাহেব, আপনারা তো আজকে দীর্ঘ বৈঠকে ছিলেন, এই বৈঠকের নির্যাসটা কি? নির্যাস, আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে পড়ে আছি। আমাদের নিয়োগের প্রতিশ্রুতি আমরা বারবার পেয়েছি, কিন্তু তার ফলটা আমরা কিন্তু পেয়ে ওঠিনি। দীর্ঘ আন্দোলনের ফলে আমরা গত 11 ডিসেম্বর প্রথম বৈঠক করি এবং বৈঠকের পরে যে জটিলতার কথা বারবার বলা হচ্ছে, সেই জটিলতা কার্যকরী রূপ সরকার কি নিচ্ছে সেটা কাটানোর জন্য, বা তার কি ব্যবস্থা নিচ্ছে যে আমরা দ্রুত চাকরি পাবো, তো সেই জায়গা থেকে আমাদের পরবর্তী আজকে মিটিংয়ের একটা ডেট দেওয়া হয়েছিল এবং সেই নির্ধারিত ডেটেই আমরা আজকে মিটিং করেছি। এবং আজকে যে তৎপরতা আমরা দেখেছি বা যে সমস্যাগুলো ছিল, যে সমস্যাগুলো এর আগের মিটিংয়ে আমরা যেটা উপলব্ধি করেছিলাম, যে 3টে ডিপার্টমেন্ট, একটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন, একটা হচ্ছে শিক্ষা দপ্তর মানে বিকাশ ভবন, আর একটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, 3টে দপ্তরের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ আমরা লক্ষ্য করেছিলাম, যে কোন জায়গায় কে আটকে আছে সে সঠিকভাবে কেউ পুরো ব্যাপারটা কিন্তু ঠিকঠাক বলতে পারছে না, মানে একটা ধোঁয়াশার মধ্যে ব্যাপারটা ছিল। সেই জায়গা থেকে আমরা আজকে জানতে চেয়েছিলাম যে আমাদের কি সমস্যার মধ্যে আমরা আটকে আছি বা আমাদের নিয়োগটা কেন হচ্ছে না। আমরা যারা যোগ্য, যারা জেনুইন, যাদের ওএমআর নিয়ে কোনো কোশ্চিন নেই, তাদের নিয়োগের কথাই আমরা বলছি। যাদের চাকরি নিয়ে কোশ্চেন উঠেছে, তাদের বিচারাধীন বিষয়, সেটা বিচার চলছে কোর্টে, সেটা নিয়ে কিন্তু কোনো সমস্যা, সেটা কোর্টে যেমন বিচার চলছে চলুক, তদন্ত চলছে চলুক, কিন্তু যারা যোগ্য জেনুইন দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে পড়ে আছে তাদের চাকরিটা কিভাবে হবে। তো আজকে আমরা যেটা লক্ষ্য করলাম এবং আলোচনায় যেটা উঠে আসলো
প্রত্যেকেই কিন্তু একটা সুসংগঠিতভাবে কার্যকলাপের দিকে এগিয়েছেন এবং খুব অল্প দিনের মধ্যেই যেন এই জটটা কেটে যায় তার পদক্ষেপ গ্রহণ করার দিকে এগিয়েছেন, অনেকটাই এগিয়েছেন। আপনাদের কি ওই 1 ফেব্রুয়ারি সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট আশ্বাস দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে? আমাদের একটাই দাবি ছিল যে আমরা দীর্ঘ যন্ত্রণায় আজকে 1013 দিন, সেই যন্ত্রণা যেন আর না বাড়ে, আর যেন রাসমণি পাত্র কাউকে না হতে হয়, তার জন্য আমাদের একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া হোক যে এর মধ্যেই যেন আমাদের সমস্ত জটিলতা কাটিয়ে আমাদের নিয়োগটা দেওয়া হয়। তো আমাদের সেই আলোচনার ভিত্তিতে সার্বিকভাবে উঠে আসলো যে আমাদের 31শে জানুয়ারির মধ্যে ওনাদের আপ্রাণ চেষ্টা থাকবে এবং ওনারা সেটা করবেন, সেটাই বলেছেন যে আমাদের সেই দিক থেকে কোর্টকে যেভাবেই হোক আইনের পথ মেনেই আমরা এই 1 মাসের মধ্যে আমরা গত 11 তারিখের বৈঠক থেকে আজকে 22 তারিখের বৈঠক, এই 11 দিনে কতটুকু এগোলো বলে আপনারা মনে করছেন? যে কমিউনিকেশন গ্যাপটা ছিল সেই কমিউনিকেশন গ্যাপটা কিন্তু মানে পূর্ণ হয়েছে এবং কোন জায়গায় যতটা নির্দিষ্ট জায়গাটা কিন্তু উঠে এসছে, মানে চিহ্নিত করা গিয়েছে যে সমন্বয়ের অভাবটা ঠিক কোন জায়গায়। ঠিক সেই জায়গাটা চিহ্নিত করা গেছে এবং সেই চিহ্নিতকরণ জায়গাটা সেটা তো আইনি বিষয় এবং সেটা নিয়ে আইন বিশেষজ্ঞদের সাথে আলোচনা হয়েছে এবং আগামী দিনে আলোচনা করে খুব তাড়াতাড়ি এর সমস্যার সমাধান হবে। যোগ্য জেনুইন প্রার্থী যারা, এই যে যোগ্য কথাটা বলছেন, এই যোগ্যদের সংখ্যা কতটা বলে আপনারা জানেন? আমরা যারা ওয়েটিং লিস্টে ছিলাম তার মধ্যে বেশ কিছু জনের চাকরি হয়েছে। আমরা যতটা ছিলাম, আমরা কতজন পড়ে আছি সেটা কমিশনই বলতে পারবে। আমরা যতটা আমাদের প্রথম জানানো হয়েছিল যে 9-10-এ হচ্ছে 3010 জন, আর 11-12-এ হচ্ছে 2568 জন, এই সংখ্যা আমরা ছিলাম। তার মধ্যে 9-10-এর বেশ কিছু কাউন্সেলিং হয়েছে, এর মধ্যে কিছু চাকরিতে জয়েন করেছে, সেই সংখ্যাটা কমবে। মানে তাও ধরা যেতে পারে কম বেশি 5000-এর আশেপাশে, তাই তো? হ্যাঁ 5000-এর আশেপাশে সেই দাবিটাই এবং সেই নিয়োগটা নিয়েই আমাদের দাবি। বেশ, এই 5000-এর মধ্যে যোগ্যদের চাকরি দেওয়া হবে। সেই 5000-এর মধ্যে যোগ্যদের এখনই কোনো সুনির্দিষ্ট বলা যাচ্ছে যে আইনি জটিলতা সম্ভব, মানে সরানোটা সম্ভব হলে কতজনকে চাকরি পাবেন সে বিষয়ে কি কিছু আশ্বাস দেওয়া হয়েছে? হ্যাঁ, যারা যোগ্য মানে জেনুইন ক্যান্ডিডেট আছে, মেধা লিস্টে যাদের নাম আছে, তাদের মধ্যে যাদের ওএমআরে কোনো গন্ডগোল নেই, সেই ওএমআরে যাদের গন্ডগোল নেই, যাদের মেধা তালিকায় নাম উঠেছে, কেন উঠেছে এই নিয়ে কোনো কোশ্চিন অ্যারাইজ হয়নি, সিবিআই তদন্ত করে রিপোর্ট দিয়েছে হাইকোর্টে, সেই রিপোর্টের ভিত্তিতে অলরেডি সেটা পরিষ্কার হয়ে গেছে, কাদা আর জল আলাদা হয়ে গেছে, সেই জায়গায় পরিষ্কার জলে যারা আছে তাদেরই নিয়োগের কথা বলা হচ্ছে। বেশ, আমি প্রথমেই আসবো ভারতীয় জনতা পার্টির মুখপাত্র দীপঙ্কর সরকারের কাছে। সরকারের এই পদক্ষেপকে কিভাবে দেখছেন? দেখুন, আমরা বলেছি যে এরাও যেমন বলে রাস্তায় দাঁড়িয়ে যে নিয়োগ চাই, আমরাও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চাই যে নিয়োগ যারা যোগ্য, প্রকৃত, যাদের চাকরি পাওয়ার অধিকার ছিল, যারা স্বচ্ছ, যারা সঠিকভাবে পরীক্ষা দিয়ে নাম্বার পেয়েছেন, তাদের চাকরি হোক, সেটা আমরা এখনও চাই। কিন্তু সেই কিন্তুর কথাটাই হচ্ছে যে সমস্যাটা কবে মিটবে, সমস্যাটা দ্রুত মিটুক, এটা হচ্ছে নৈতিকতার দিক থেকে ওই যে যারা রাস্তায় বসে আছে আজকে 1013 দিন, তাদের সমস্যার সমাধান হোক, সেটা একটা বড় কথা। কিন্তু আমরা এরকম প্রতিশ্রুতি অনেকবার দেখেছি, আমাদেরকে এই প্রতিশ্রুতিকে আবারও দেখতে হবে, সেটা নিয়ে একটা বড় ব্যাপার। আজকে প্রতিশ্রুতি আমরা দেখেছিলাম, সরকারের সদিচ্ছাটা ভালো মনে হচ্ছে। আমি তো দাদা প্রথমেই কি বললাম, যদি সমস্যার সমাধানে চাকরি পায় সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষে স্বাধীন, এটা নিয়ে কোনো কথা নেই। বেশ, কারণ তাদের চাকরিটা যোগ্য, কিন্তু যারা অযোগ্য চাকরি করছে, যে কথাটা বলা শেষ করে, অযোগ্যদের বাদ সরকারকে দিতে হবে এবং যারা এই অযোগ্যদের চাকরি, যারা অযোগ্যদের চাকরি দিয়ে কোটি কোটি টাকা কামিয়েছে তাদের শাস্তি দিতে হবে। এই দুটো বিষয় কিন্তু এই আলোচনায় থাকবো। একটা ছোট বিজ্ঞাপনী বিরতিতে যেতেই হবে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম, আজকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেছেন চাকরি প্রার্থীরা এবং সেই বৈঠকে চাকরি প্রার্থীদের বক্তব্য 1 ফেব্রুয়ারির মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে আইনি জটিলতা মিটিয়ে তাদের নিয়োগের বিষয়ে পদক্ষেপ করা হবে। এই একই কথা রাজ্যের শিক্ষামন্ত্রী বললেও তিনি শুধু এই কথাটা বাড়তি যোগ করেছেন যে 1 ফেব্রুয়ারির মতো নির্দিষ্ট কোনো সময়সীমা রাজ্য সরকারের পক্ষ থেকে সেরকম কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি, তবে আইনি জটিলতা
কাটানোর একটা প্রচেষ্টা রাজ্যের পক্ষ থেকে হচ্ছে। আমি প্রথমে আসবো কংগ্রেসের কাছে। সুস্মিতা বিশ্বাস, কংগ্রেসের মুখপাত্র, কিভাবে দেখছেন রাজ্য সরকারের এই পদক্ষেপকে? দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে সামনে 2024-এর লোকসভা, এই লোকসভার আগেই 2019-এ আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী পার্থ চ্যাটার্জিকে নিয়ে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্যান্ডিডেটদের এবং তাদেরকে বলেছিলেন তাদের সমস্ত সমস্যার সমাধান হবে। এবং আমরা দেখেছি বারংবার সরকার পক্ষ থেকে বিভিন্ন রকম তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত টোটালটাই আশাভঙ্গ। হ্যাঁ, তা যাই হোক, এবার বিষয়টা হচ্ছে এই যে আজকে কুণাল ঘোষ হঠাৎ করে গেলেন এবং হঠাৎ করে সেখানে কুণাল ঘোষ বললেন, ব্রাত্য বসুর সাথে মিটিং ফিক্স করে দিলেন। এই টোটালটার পিছনে আমরা একটা উদ্দেশ্য দেখতে পাচ্ছি। উদ্দেশ্যটা এটাই পরিষ্কার যে নিয়োগ দুর্নীতিতে এখন সর্বোপরি যার নাম সবচেয়ে বেশি জলজল করছে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে ক্লোজ লোক এখন হচ্ছে কুণাল ঘোষ, কারণ যে একা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে খেলে যাচ্ছে মার্কেটে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে হয়ে খেলে গিয়ে তিনি টোটালি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনার কাছে নাম আছে, আপনি হাইকোর্টে যাচ্ছেন না। এক সেকেন্ড আমি কথাটা বলতে দিই। আমার কাছে নাম নেই, সুজয় ভদ্র নাম দিয়ে বলেছে। সুজয় ভদ্র বলেছে যে প্রাইম অ্যাকিউজ সে বলেছে আমার মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে ছোঁয়ার কারোর ক্ষমতা নেই। আমি পর্যন্ত দোষটা বললে চলবে কেন? ঠিকই তো বলেছে। প্রথম দিকে থেকেই যদি আপনি কাটতে থাকেন তাহলে কিন্তু আমি আপনাকে বলতেই দেব না। আচ্ছা বলুন না, আপনি আমার সময় বলুন, কোনো অসুবিধা নেই। বিষয়টা হচ্ছে এইবার ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং কুণাল ঘোষের ঐকান্তিক প্রচেষ্টায় যদি এই ছেলেমেয়েগুলো চাকরি পায় তবে তো আমরা ভীষণই খুশি হব, কারণ আমাদের উদ্দেশ্য ছেলেমেয়েগুলো চাকরি পাওয়া, যেভাবেই হোক ছেলেমেয়েগুলো চাকরি পাওয়া। ঠিক, আসবো গৌতম রায়, সিপিআই মুখপাত্র। না, আসলে ব্যাপারটা হলো যে এই চ্যানেলে বসে আমি আগেরবারও বলে গেছিলাম, যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন আমি এই আপনাদের এই চ্যানেলে ছিলাম এবং সেদিন ওই প্রোগ্রামের পরই ছিলাম। ঘটনা হচ্ছে হাজার দিনের যে ওদের বসে থাকা অবস্থান বিক্ষোভ, সেখানে পরপর দেখা গেল বিজেপি, তারপরে আমরা, কংগ্রেস মাঝখানে, এবং তারপরে আমাদের থাকার মাঝখানে কুণালবাবু এলেন। বিষয়টা একদমই যেটা বলছিলেন ওরা সেদিন, এটা আলোচনার মধ্যে বেশি করে উপস্থাপিত করার চেষ্টা করছিলেন যে এটা যেন বিরোধীদের একটা মঞ্চ হয়েছে, রাজনৈতিক মঞ্চ। প্রশ্নটা রাজনৈতিক মঞ্চ নয়, প্রশ্নটা হচ্ছে যোগ্য প্রার্থীরা 1000 দিনের ওখানে ধর্ণা দিচ্ছেন, অবস্থান বিক্ষোভ করছেন, তাদের চাকরি পাওয়া উচিত। এবং মনে করেন না অসৎ উদ্দেশ্য? না, রাজ্য সরকারের সৎ উদ্দেশ্য মানে কি? রাজ্য সরকারের তো অনেক আগেই এদের যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া উচিত ছিল। এখন তাহলে যদি চাকরি দিয়ে দেরিটা কেন হলো? এই সময়কালের মধ্যে যদি তৃণমূলের উত্তরটা শুনি, হ্যাঁ, চাকরি প্রার্থীরা চাকরি পান তাহলে সেটা খুবই তো ভালো, খুবই ভালো। যে দলের তরফ থেকে আমরা বারবার বলেছি যে কিছু না কিছু তো জটিলতা বা কিছু না কিছু জায়গায় কোনো না কোনো ভুল হয়েছিল, সেই ভুলের জন্য সেই নিয়ে বিচার হোক, যারা দোষী থাকছে তাদের ইমিডিয়েটলি আমরা বলছি সে যেই হোক, আমাদের দলের হোক, অন্য দলের হোক, আমাদের দল থেকে বেঁচে পালানোর জন্য অন্য দলে চলে গিয়ে থাকুক, যারা দুর্নীতিতে যুক্ত তাদের সিবিআই ইডি ইমিডিয়েটলি ব্যবস্থা নিক। আমরা সেইটা নিয়ে, সে তো আদালতের তদন্ত চলছে, কোর্ট মনিটর তদন্ত চলছে। কিন্তু একটা জিনিস যে এরা যারা রাস্তায় বসে আছে তাদের যারা যোগ্য, তাদের মধ্যে যারা যোগ্য তাদের চাকরিটার ব্যবস্থা করা। আপনাকে আমি বলে থাকি, মতিউর বাবু আছেন, 6 জানুয়ারি এদের মধ্যে থেকে 65 জনের চাকরি দিতে হবে, বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিল। তারপরে 4 বার কাউন্সেলিং করে, 4 বার নোটিশ দিয়ে কাউন্সেলিং করার পরে 65 জনের চাকরি অলরেডি 6 জানুয়ারি থেকে এখানে হয়েছে। তার মানে চাকরি যদি হাইকোর্ট বলে যে এদের না হোক, বা এর আগে যাদের যাদের বলেছেন, একজন ক্যান্সার আক্রান্ত চাকরি প্রার্থী তাকেও চাকরি দেওয়া হয়েছে, তার মানে আমরা বলছি কিছু আইনি জটিলতা নিশ্চিতভাবে আছেন। যারা চাকরি প্রার্থী যাচ্ছেন তারাও বলছেন যে আইনি জটিলতা আছে ডিপার্টমেন্টের মধ্যে। 1000তম দিনে মাথা মুন্ডনের পর আপনাদের না ভুল হচ্ছেন যারা বলছেন না হঠাৎ করে কুণালবাবু পৌঁছে গেছেন। মতিউর বাবু, আমি যদি ভুল করি বলতে পারবেন, আমাদের দলের এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মিটিং হয়েছে, তারপরও একটা জায়গায় গেছেন, তারপরে কুণালদার সাথে এদের আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 29 জুলাই 2022 বৈঠক হয়েছে। তারপরে আমি একটা, আমাকে বলার যদি প্রত্যেক লাইনে আটকানো হলে খুব মুশকিল। আমি বলছি যে তারপরের দিক দিয়ে এনারা বারবার বলেছেন যে
একটা প্রসেসের মধ্যে দিয়ে চলেছে। ব্রাত্য বসু নিজে বলেছেন যে আমার সাথে দীর্ঘবার বৈঠক হয়েছে, হয়তো সংবাদ মাধ্যমের সামনে ক্যামেরার সামনে হয়নি, এনারাও বলেছেন হ্যাঁ হয়েছে। একটা আইনি জটিলতা আছে, আমরা অস্বীকার করছি না, সেইটা কাটানোর চেষ্টা হচ্ছে সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে সমন্বয় করে। আর আপনি যেটা বলছেন, যারা এখানে বলছেন, আপনি জিজ্ঞাসা করুন কুণালদার সাথে এদের যোগাযোগ ছিল, এদের রেগুলার কথা হতো, এরকম নয় যে হঠাৎ করে কুণালদা চলে গেছে। এরা সব এদের বক্তব্য আমরা সব রাজনৈতিক দলের কাছে দাবির উত্তর অবশ্যই আমরা নেব চাকরি প্রার্থীদের কাছ থেকে, কিন্তু তার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আপনাদের সঙ্গে এই আলোচনায়, অর্থাৎ চাকরি প্রার্থীদের সঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রীর আজকে যে বৈঠক, সেই বিষয়টি আমাদের আজকের আলোচনার উপজীব্য এবং সেই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন এসএলএসটির চাকরি প্রার্থী মতিউর রহমান। আমি তার কাছে যাব। প্রথমে একটা কথা বলা হচ্ছে যে রাজ্য সরকারের সঙ্গে আপনাদের যে 1000 দিনের আন্দোলন, এই সব সময় আপনাদের সঙ্গে একটা যোগাযোগ রাখা হয়েছিল শাসক দল এবং রাজ্য সরকারের সঙ্গে, এবং এইটা যখন, অর্থাৎ তাদের পক্ষ থেকে একটা চেষ্টা ছিল যাতে এই সমস্যার সমাধান করা যায়, এবং 2, এই যাবতীয় দাবিকে, রাজ্য সরকার এবং শাসক দলের যাবতীয় দাবিকে উড়িয়ে দিচ্ছে বিরোধীরা। বিরোধীদের বক্তব্য, একটা প্রতিশ্রুতি সামনে ঝুলিয়ে রাখা হলো যাতে আপনারা সেই সময়টার জন্য অপেক্ষা করেন, যাতে খানিকটা টাইম কেটে যায়। আপনারা কিভাবে দেখছেন শাসক এবং বিরোধীর এই দাবি এবং পাল্টা দাবির চাপানুতোরকে? শুনুন, 23 মে 2022 সাল ঈদের দিন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ফোন করেন। আমাদের সাথে ফোনে কথা হয় ওনার, এবং উনি বলেন যে তোমাদের নিয়োগ আমি দেব, একটা ওয়ে আউট বের করার চেষ্টা করছি। তারপর 29 জুলাই 2022 সালে অভিষেক ব্যানার্জির সাথে আমাদের 8 জন প্রতিনিধির আলোচনা হয়, সেখানে আমিও ছিলাম। তারপর 8ই আগস্ট প্রথম শিক্ষামন্ত্রীর সাথে আমাদের অফিসিয়ালি মিটিং হয়, অ্যারেঞ্জমেন্ট হয়, যেখান থেকে আমাদের নিয়োগের দাবিটা পরিষ্কার হয় এবং নিয়োগ সবাইকে দেওয়া হবে, সেই জায়গাটা একটা সিলমোহর পড়ে। তারপর থেকে দীর্ঘদিন আমরা যোগাযোগ আমাদের ছিল। আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে আমরা বেশ কয়েকবার বসেছি। আর মাননীয় কুণাল ঘোষ, যিনি একটা শাসক দলের মুখপাত্র, ওনার সাথে আমরা বারবার কথা বলেছি। ওনার অফিসে আমরা অবশ্যই গেছি, কথা বলেছি এবং বারবার অনুরোধ করেছি যেন আমাদের এই দীর্ঘদিনের যন্ত্রণার অবসানটা হয়। এবং যে জায়গাটায় সমস্যা তৈরি হয়েছে সেটা কিন্তু এসএসসির চেয়ারম্যানের একটা হলফনামার উপরেই একটা জটিলতা তৈরি হয়েছে, যে হলফনামা 27 সেপ্টেম্বর 2022 সালে কোর্টে একটা সুমোটোভাবে একটা হলফনামা জমা করা হয়, যেখানে বলা হয় যে যোগ্যদের সাথে যারা ইললিগ্যাল ফাউন্ড হচ্ছে, মানে যারা ইললিগ্যাল অ্যাপয়েন্টেড আছে, তাদেরকেও সুপার নিউমেরারি পোস্ট তৈরি করে রেখে দেওয়া হবে। যে জায়গাটায় যাবতীয় প্রশ্ন তৈরি হয় এবং সেখান থেকেই সমস্যাটা তৈরি হয়, সেই জায়গাতে মাননীয় চেয়ারম্যান কোর্টে উপস্থিত হয়ে বলেছিলেন আমি এই এফিডেভিটটা উইথড্র করতে চাই। এফিডেভিটটা আমি দিয়েছি, আমার ভুল হয়েছে, এই এফিডেভিটটা উইথড্র করার জন্য উনি অ্যাপ্লিকেশন ফাইল করেন, কিন্তু সেটা গ্রাহ্য হয়নি। মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেন এই এফিডেভিটটা দেওয়ার পিছনে কার মাথা আছে, সেই মাথা খুঁজতে হবে, তার জন্য একটা সিবিআই তদন্তের নির্দেশ দেন। সেই তদন্তের এগেনস্টে মামলা চলে যায় সুপ্রিম কোর্টে। সেখান থেকে সুপ্রিম কোর্টে রেজিস্ট্রার কোর্টেই দীর্ঘদিন ধরে মামলাটা পড়ে আছে। সেখানে দুটো, আপনারা কি একটা বিষয় মনে করেন যে এই যে ধরুন শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে চাকরি প্রক্রিয়ায় বাধা দিয়ে এই কলকাতা হাইকোর্টের কিছু আইনজীবী লক্ষ লক্ষ টাকা করে নিচ্ছেন, আদতে আপনাদের কোনো উপকার হচ্ছে না, এই মানে স্টেটমেন্ট সম্পর্কে আপনার কি বক্তব্য? শুনুন, ব্যাপারটা হচ্ছে আমরা সবার কাছে একটাই প্রথম থেকে অনুরোধ করেছি যে আমাদের নিয়োগ নিয়ে যাবতীয় প্রশ্ন করতে হবে এবং নিয়োগের দাবিটার জন্য আমরা বিরোধী শাসক প্রত্যেককে অনুরোধ করেছি। আমরা প্রত্যেককে বলেছি আপনারা যেমন করে হোক, বিরোধী দলনেতা থেকে শুরু করে প্রত্যেককে আমরা একই কথা বলেছি যে আমাদের নিয়োগের দাবিটা তুলুন, যারা যোগ্য জেনুইন প্রার্থী, বেশ যাদের অনৈতিকভাবে নিয়োগ হয়েছে বা যা হয়েছে, যেটা বিচার চলছে, যেমন বিচার চলছে, তদন্ত চলছে, সেটা চলুক। তার জন্য দীর্ঘদিন ধরে
বয়স শেষ হয়ে যাচ্ছে, আমাদের পরবর্তী আর পরীক্ষা দেওয়ার মতো আমাদের কোনো বুঝতে পেরেছি আপনাদের অবস্থানটা, বুঝতে পেরেছি। আসবো মৃত্যুঞ্জয় পালের কাছে। এই যে সুপার নিউমারিক যারা অযোগ্য তাদেরকে ঢুকিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, এটাকে উইথড্র করার চেষ্টা কেন দেওয়া হলো কেন? আমি প্রথমেই বলি যে একজন হিউম্যান এরর হতেই পারে অঙ্কুরদা। এরকম বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে, কেন্দ্রের ক্ষেত্রে, সরকারের ক্ষেত্রে বিভিন্ন সময় এরকম হলফনামা দেওয়া হয়েছে এবং উইথড্রর জন্য পেয়ারও করা হয়েছে এবং গ্রান্টেড হয়েছে। সব বিষয় মাথা খুঁজতে যাচ্ছেন। উনি তো বিচারপতি, ওনাকে রেসপেক্ট দিয়ে বলছেন। উনি তো প্রমাণের উপরে বিচার হয়। যদি কেউ মাথা থাকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সেটা মাধ্যমে এটা একটা হিউম্যান এরর। আমি একটা লাইন বলি, আমি তো বললাম এইরকম একটা বড় হিউম্যান এরর কি করে সম্ভব? আরে ও উইথড্র পেয়ার তো দিয়েছে, উইথড্র পেয়ার করে দিয়েছে, ওনার উইথড্র পেয়ার চলে যাচ্ছে। চাকরি দেওয়া হয়েছে, এই যে নিয়োগ দুর্নীতির যে গন্ধ, যে আভাস পাওয়া গেছে সারা বাংলার মানুষ যেটা জানে, আজকে সুপার নিউমেরিক পোস্ট কেন ক্রিয়েট করা হবে? কেন ক্রিয়েট করা হবে? যারা অযোগ্য তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হবে, আর সেই জায়গায় সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হচ্ছে এই জন্য পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতারা টাকা নিয়ে সমস্ত ক্যান্ডিডেটকে ঢুকিয়েছে। মৃত্যুঞ্জয় শোনো, বিষয় হচ্ছে যে মৃত্যুঞ্জয় যেটা বললো যে হিউম্যান এরার, আমরা বলছি এটা হিউম্যান এরার না, এটা হচ্ছে ইন্টেনশনাল এরার। কারণ কি? তার কারণ হচ্ছে এই কোটি কোটি টাকা যে চাকরি বিক্রি করে তোমাদের নেতারা এবং মন্ত্রীরা ব্যবস্থা করেছে, সেইটাকে ঢাকার জন্য এরার শব্দটা দেখুন, এই সুপার নিউমেরিক্যাল পোস্ট সৃষ্টি করার জন্য মন্ত্রিসভার বৈঠক কে দেখেছিলেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অধিকারীর মেয়েকে চাকরি থেকে বরখাস্ত করেছে কে? এই কোর্ট। যারা চাকরি একটা চোর সরকার, যারা চাকরি দিয়ে টাকা শুভেন্দু অধিকারীকে টাকা যারা নিয়েছে, এই যে টাকা নিয়েছে নেতারা, এই তৃণমূলের নেতাদের সরকারকে বাঁচানোর জন্য আকমল ঘোষকে পাঠিয়েছে। মুখ্যমন্ত্রী আমি একটা কথা বলিনি, মন্ত্রিসভার বৈঠক হলো আমার নাম মৃত্যুঞ্জয় পাল, আবার দায়ী শুভেন্দু অধিকারী, সেই জন্য ভাইপো দিল্লি যাচ্ছে, সেই জন্য ভাইপো দিল্লি যাচ্ছে। এইভাবে বলা যায় না, নিজেরাই পিটিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টে যাচ্ছে জামিন নেওয়ার জন্য। আরে সে জানে কার কোন ভাইপোকে জানা আছে। চলবে না। আপনাকে তো বলার সুযোগ দিলাম, মৃত্যুঞ্জয় আমি এখনো বলছি। আবার বলবেন? বলুন, আরো বলুন। বলার চেষ্টা তো করি যে সুপার নিউমেরিক পোস্ট কেন বৈঠক করলো? আপনাকে তো বলার সুযোগ দিলাম, বলুন মৃত্যুঞ্জয় বলো। বলছি যে দেখুন, আবার বারবার বলছি, একটা যদি প্রেয়ার হয়, ভুল ঠিক পরের কথা, সেই প্রেয়ারটা উইথড্র করছে। উইথড্র করার জন্য যে প্রেয়ারটা দিচ্ছে সেই বলছে আমি উইথড্র করবো। তাহলে আপনি যদি যারা চাকরি প্রার্থী তাদের প্রতি যদি আপনার দৃষ্টিভঙ্গি যদি সদার্থক থাকে, আপনি তো সেটাকে বলবেন না যে সিবিআই তদন্ত দিয়ে দিচ্ছি মাটাকে। প্রত্যেকটা জিনিসের আপনি কোর্টের বিচারপতি, সে আইনের, সে যদি আপনি যে কোনো আইনের ছাত্রকে জিজ্ঞাসা করুন যে তথ্য প্রমাণের উপরে কোর্ট চলে, আমার উইচের উপরে চলে না, আমার উইচের উপরে চলে না। যদি নেতৃত্ব থাকাকালীন সবটাকালীন সিবিআই এবং দেখতেন,
শীর্ষ আদালত তো সিবিআই মানে তদন্তটাকে বজায় রেখেছে, তার মানে মানে কলকাতা হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে সেটা নিশ্চয়ই ভুল নয়, সেটা নিশ্চয়ই আমরা আমাদের থেকে সুপ্রিম কোর্টের জাস্টিসরা ভালো বোঝেন। সুপ্রিম কোর্টের কেসটা চলছে, একটু যোগ করব এই যে পেয়ারটা আজকে আমরা যে বিষয় দুটি নিয়ে আলোচনা করছিলাম তাতে চাকরি প্রার্থীদের বিষয়ে আমরা যে আলোচনায় প্রত্যেকটি রাজনৈতিক দলের বক্তব্য শুনিয়েছি এবং চাকরি প্রার্থী মতিউর রহমান আমাদের সঙ্গে ছিলেন, এসএলএসটির চাকরি প্রার্থী, এবং তার বক্তব্য শুনলাম। আপনাকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আপনাদের পুরো যারা রয়েছেন, যারা যোগ্য প্রার্থী, তারা রাজ্য সরকারের এই আইনি জটিলতা কাটিয়ে আপনারা সকলে চাকরি পান, সেই শুভেচ্ছা আমাদের পক্ষ থেকেও রইল। অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে 4% হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের। 14 লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন এবং রাজ্য সরকারের প্রায় 2400 কোটি টাকা এর জন্য বরাদ্দ করা হয়েছে এবং 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। কিন্তু তার আগেই আমরা দেখেছিলাম যে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে 329 দিন ধরে তারা এই আন্দোলন চালাচ্ছিলেন। তারা নবান্নের সামনে তাদের কর্মসূচি করতে চান, প্রাথমিকভাবে প্রশাসন তাতে বাধা দেয়। তারা আদালতের দ্বারস্থ হন, আদালত তাদের অনুমোদন দেয় এবং সেই অনুযায়ী 3 দিনের কর্মসূচি তাদের ছিল। আজকে সেই যে আদালতের রায় তাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার, কিন্তু রাজ্য সরকারের যে আবেদন তা খারিজ হয়ে যায়। বড়দিনের কথা মাথায় রেখে আদালতের পক্ষ থেকে আগামীকাল বিকেল 4টে পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীদের তাদের আন্দোলন বা ধর্ণা কর্মসূচি চালানোর অনুমোদন দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে আমরা আজকে দেখতে পেয়েছি সকালে যখন এই আন্দোলনকারীরা যান নবান্নর সামনে, তাদেরকে সেখানে বসতে বাধা দেওয়া হয় বলে তাদের অভিযোগ। এবং পাশাপাশি আমরা দেখেছি যে এই যে তারা যখন সেখানে গিয়েছিলেন সেখান থেকে তাদের সরিয়ে দেওয়া হয় অন্য একটি স্থানে এবং পুলিশের আবেদন রেখে তারাও সেখানে গিয়ে বসেছেন। আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় যোগ দিয়েছেন আরও একজন বিশিষ্ট অতিথি, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক অনিরুদ্ধ ভট্টাচার্য। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। সার্বিকভাবে যেটা রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই রাজ্য সরকারের এই ডিএর দেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে ঐচ্ছিক এবং রাজ্য সরকারের কাছে এই মুহূর্তে টাকার যথেষ্ট সমস্যা রয়েছে। তা সত্ত্বেও, অর্থের সমস্যা সত্ত্বেও রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়টি ঐচ্ছিক হলেও 4% ডিএ বরাদ্দ করা হচ্ছে। এক্ষেত্রে আপনাদের মানে তারপরেও আপনারা আপনাদের সিদ্ধান্তে অনড়, আপনারা ধর্ণা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, ঠিক কি বক্তব্য আপনাদের সেই বিষয়টি যদি এই বাংলা বলছেন মঞ্চে আরও একবার বিশদে জানান। হ্যাঁ, আমাদের যে মহার্ঘ ভাতাটা দেয়া হয় এটা হচ্ছে আমাদের বেতন। আমাদের বেতন 100 টাকায় যখন স্থির হয়েছিল তখন 100 টাকায় যে জিনিস বাজারে পাওয়া যেত এখন তার দাম হয়েছে 146 টাকা। এবারে এই 46 টাকার মধ্যে আমরা পাচ্ছি 110 টাকা, 36 টাকা আমরা কম পাচ্ছি। তাহলে আপনাকে যদি কেউ কোনো জিনিসের দাম বলে 40 টাকা আর আপনি কি তাকে 4 টাকা দাম দিয়ে সেই জিনিসটা পাবেন? পাবেন না। এবারে দ্বিতীয় কথা হচ্ছে যে রাজ্য সরকারের কর্মচারীরা পুরোপুরিভাবেই আসলে কেন্দ্রীয় সরকারের কর্মচারী। রাজ্য সরকারি অফিসের যে ডেসপ্যাচ খাম, সেখানে লেখা থাকে অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস, সেখানে অন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিস লেখা থাকে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের 3.5 লক্ষ পদের টাকা, বেতন ভাতা এবং অফিস খরচ বাবদ সমস্ত টাকা কেন্দ্রীয় সরকার দেয়। রাজ্য সরকারের 1 পয়সা খরচ নেই অর্থ কমিশনের মারফত। আর শিক্ষক, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত এদের 60% টাকা গ্র্যান্টিং এডের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেয়, বাকি 40% দেয় রাজ্য সরকার। তার যা আয় হয়, জিএসটি আয় হয়, সেখান থেকে দেয়। সুতরাং রাজ্য সরকারের এখানে কোনো খরচ নেই, বা যেটুকু খরচ আছে সেটা হিসেবের মধ্যে আছে। জিএসটি বা কেন্দ্রীয় দেয় সেটা এখন অনেক গুণ বেড়ে গেছে, কিন্তু এই জিএসটি তো এখনো দেওয়া হয়নি কেন্দ্রের পক্ষ থেকে। মহার্ঘ ভাতা যে কর্মচারীদের অধিকার, সেটা হাইকোর্ট বলেছে লিগাল এনফোর্সেবল রাইট, ফান্ডামেন্টাল রাইট, এই কথাগুলো বলেছে। এবং সারা ভারতবর্ষে কর্মচারীরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী তারা ডিএ পান,
কয়েকটি রাজ্য তারা কেন্দ্রীয় সরকারের থেকেও বেশি বেশ দেয়। অনিরুদ্ধবাবু, রাজ্য দুটি সরকার- প্রশ্ন। এক হচ্ছে গিয়ে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে জিএসটি বাবদ যে প্রাপ্য অর্থ রাজ্যকে দেওয়ার কথা, রাজ্যের পক্ষ থেকে এখনো পর্যন্ত রাজ্যকে সেটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আজকে যেটা দেওয়া হয়েছে সেটা রাজস্ব বাবদ যেটা প্রাপ্য তার একটা অতিরিক্ত কিস্তি আজকে দেওয়া হয়েছে, কিন্তু জিএসটি বাবদ যেটা প্রাপ্য সেটাও কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এবং তারপরেও যখন রাজ্য কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য টাকাটা পাচ্ছে না, তাহলে আপনাদের দেবে কি করে? আপনারা তো বলছেন কেন্দ্রের টাকাটাই রাজ্য, সেই টাকাটাই রাজ্য সরকারি কর্মচারীদের দিচ্ছে, তো রাজ্য যদি টাকাটা না পায় আপনাদের দেবে কি করে? মহার্ঘ ভাতা বাবদ সমস্ত টাকা রাজ্য সরকার পেয়ে গেছে। ওটা তো একটা হেড থেকে হয় না, ডিএর হেডের টাকা আপনার 100 দিনের কাজে দেওয়া যায় না। সুতরাং ওটা হচ্ছে যে কথা বলছে রাজ্য সরকার সেটা সত্যি কথা নয়। গত 21শে এপ্রিল চিফ সেক্রেটারি আমাদের সাথে যখন আলোচনায় বসেছিলেন হাইকোর্টের নির্দেশে, তখন উনি স্বীকার করে নেন যে উনি মহার্ঘ ভাতা বাবদ সমস্ত টাকা পেয়ে গেছেন। এবং রাজ্য সরকারের বাজেট প্রভিশনেই দেখা যাচ্ছে যে 67,000 কোটি টাকা সেখানে উদ্বৃত্ত আছে পেনশন এবং বেতন বাবদ। সুতরাং টাকা নেই এই কথাটি সর্বৈব মিথ্যা কথা। বেশ, আপনার কথার প্রেক্ষিতেই আসবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের কাছে। মৃত্যুঞ্জয় পাল, কি বলবেন? দেখুন, সংগ্রামী যৌথ মঞ্চের মঞ্চ বেঁধে দিচ্ছে শঙ্কুদেব পান্ডার। আমরা দিল্লিতে যখন গেছিল তখন দেখেছি দিল্লিতে ভারতীয় জনতা পার্টি থাকার ব্যবস্থা করে দিচ্ছে। সে বলুক, ওনার রাজনৈতিকভাবে উনিরা যা খুশি বলতে পারেন, কার মতাদর্শে চলছেন সেটা ওনাদের ব্যাপার। আমাদের বক্তব্য হলো 14 লাখ সরকারি কর্মচারীদের যেইভাবে ষষ্ঠ বেতন কমিশন আমাদের সরকার দিয়েছে এবং দেওয়ার পরে 6%, 4%, দুভাবে 10% দেওয়া হচ্ছে। এই 10% দেওয়ার পরে কারো দাবি থাকতেই পারে, কারো অনেক কিছু থাকতে পারে। উনি বলছেন সেন্ট্রাল গভর্নমেন্ট, ইন্ডিয়া গভর্নমেন্টের উনি সার্ভেন্ট, কেন্দ্রীয় সরকারের কর্মচারী, রাজ্য সরকারের নয়। তাহলে আমরা একটা কথা বলি, রুল তো আলাদা, দুটো সার্ভিস রুল কেন এক হলো না? তাহলে দুটো সার্ভিস রুল উঠিয়ে দিয়ে একটাই সার্ভিস রুল করতে পারতো। আর উনি বলছেন জিএসটির টাকা বাবদ আমরা পাচ্ছি, জিএসটির টাকা বাবদ আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের দয়া দাক্ষিণ্য করেছেন নাকি? আমাদের এখান থেকে তাহলে কেন্দ্রীয় সরকার বলে দিক আমাদের এখান থেকে কিছু তুলে নিয়ে যাবেন, আমাদের এখান থেকে জিএসটি নিয়ে নেবেন, আমাদের রাজ্য যুক্তরাষ্ট্রীয় কাঠামো, তাহলে আমরা আমাদের মতো তুলে নেবো। আমাদের এখান থেকে কয়লা নেবেন, আমাদের এখান থেকে চা নেবেন, আমাদের এখান থেকে তাহলে এটাই হয় নাকি? বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছে এই আলোচনায়, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমরা আজকে এই যে যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকে তাদের যে ধর্ণা কর্মসূচি, সেখানে পুলিশ তাদের বাধা দিয়েছিল বলে অভিযোগ করেছেন তারা। আমি সেই বিষয়ে একটু জানতে চাইব। আমাদের সঙ্গে রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক অনিরুদ্ধ ভট্টাচার্য। অনিরুদ্ধবাবু, আজকে আপনারা কিভাবে বাধাপ্রাপ্ত হয়েছেন সেটা যদি দর্শকদের জানান। আমরা গতকাল হাইকোর্টে জিতি আমাদের পক্ষে রায় হয় যে আমরা 3 দিন এখানে 72 ঘন্টা ধর্ণা করব। এবারে সেই মতো আমরা আজকে 22 তারিখ যখন শুরু হয় রাত্রি 12টার সময় একবার আসি এখানে, তখন আমাদের বাধা দেওয়া হয়, আমরা ফিরে যাই। তারপরে ভোর 5:30টায় আসবার পরে পুলিশ বলে যে না, সরকার নাকি কি ক্যান করবে হাইকোর্টে, আমরা নাকি ততক্ষণ বসতে পারবো না। রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি এই ধরনের বারবার হাইকোর্টের আইন ভাঙছেন, বারবার হাইকোর্ট যে নির্দেশ দিচ্ছে তিনি সেই নির্দেশের বিরুদ্ধে বেআইনি কাজ করছেন, যার জন্যে ওনাকে হাইকোর্ট অবমাননার দায় ফেলা উচিত। পুলিশ কর্মচারীদের উনি লেলিয়ে দিচ্ছেন আমাদের বিরুদ্ধে। এবং তারপরে যখন আমরা বললাম যে না, আমরা এখান থেকে কিছুতেই যাব না, তখন ওরা ওই নবান্নর সামনে একটি বাস স্ট্যান্ডে আমাদের বসার ব্যবস্থা করে। সেখানে যখন আমরা বক্তৃতা স্লোগান দিচ্ছি, তখন পুলিশ বলে যে এখানে 144 ধারা আছে, এসব বন্ধ করুন, এবং বলে যে স্থানীয় মানুষদের নাকি অসুবিধা হচ্ছে। অথচ ওখানে আশেপাশে 2 কিলোমিটারের মধ্যে কোনো মানুষের বসতি নেই। আপনারা যে যেখানটা বসেছেন সেখানটা আপনাদের জন্য জল বা চায়ের দোকান খোলা রয়েছে? হ্যাঁ, বাথরুম, হ্যাঁ, ওয়াশরুম বন্ধ ছিল। না, জল তো আমরা নিজেরা ব্যবস্থা করে নিয়েছি, আর চায়ের দোকান যেরকম আছে এখানে আছে, সেটা আমরা জলের ব্যবস্থা নিজেরা করে নিয়েছি। প্রশাসন প্রাথমিকভাবে বলা হচ্ছিল আপনাদের জন্য নাকি মানে পুলিশ নাকি এই সমস্ত চায়ের দোকান বন্ধ করে দিয়েছে, এই অভিযোগ সত্যি না মিথ্যে?
না না, পুলিশ কোনো ব্যবস্থা করেনি এখানে। আচ্ছা, এই বিষয়ে কি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম এর পক্ষ থেকে বিশিষ্ট আইনজীবী সাংসদ, কি বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমরা একবার শোনাবো দর্শকদের। রাজ্য সরকারের পক্ষে যদি সামান্য বোধ বুদ্ধি থাকে তাহলে তারা সরকারি কর্মচারীদের বৃত্ত ঘোষণা করে। আস্তে আস্তে মনে হচ্ছিল যে মাঝপথে আমাদের গাড়ি পর্যন্ত পুলিশ আটকে দিচ্ছে চেক করার জন্য। পুলিশের নিজেদের মধ্যে আতঙ্ক, কিসের নিরাপত্তা? এরা নিজেরা আতঙ্কে উঠছেন, ওরা অন্যায় করছেন, অসাংবিধানিক কাজ। আমি আসবো বিজেপির মুখপাত্র দীপঙ্কর সরকারের কাছে। একটা গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনকে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন আন্দোলনকারীরা, কিভাবে দেখছেন? দেখুন, গতকাল রাত থেকেই এটা শুরু হয়েছে এবং তাদেরকে যেখানে বসতে চাওয়া হয়েছিল সেখানে বসতে দেয়নি। আপনারা শুনলেন মানবিক যে বিষয়টা, আজকে আপনার এখানে দাদা হয়তো শুনতে পেলেন না, উত্তরটা দিতে পারলেন না, কারণ মহিলাদের যে শৌচালয় ব্যবহার করতে দেওয়া হয়নি, বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে কোর্টে গিয়ে রাজ্য সরকার আবার একটা থাপ্পড় খেল, থাপ্পড় খেতে খেতে গাল লাল হয়ে গেছে, হাইকোর্টে গিয়ে গাল লাল হয়ে গেছে, তবুও তাদের কোনো রকম লজ্জা নেই। পাবে ভাই, তুমি বলছিলে না কথা বলো না, দেখো বলো কিনা, পাবে তারা 40 আনা, দিল তাদের 4 আনা, 4 আনা দিয়ে বলছে 40 আনা পাওয়ার দরকার নেই, 4 আনাতেই খুশি থাকো। এটা কোন দেশি ব্যাপার? আর যে ক্ষেত্রে চিফ সেক্রেটারি বলছে যে কোনো পাওনা নেই, ডিএর ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে যা আমরা পাই সমস্তটাই দেওয়া আছে, তাহলে এই বিভ্রান্তি কেন? তাদের হকের ডিএটা কেন আমরা পাবো না? আমাদের হকের ডিএ, আমি নিজে থেকে ডিএ বাড়লে আমি নিজেই ডিএ পাবো, আমার অধ্যাপনার পেশার সাথে আমরাও ডিএটা পাবো, কেন আমাদের পাওয়ার যোগ্যতা? আমি নিজে আজকে ওখানে শুনলাম। আমি গৌতম বাবুর কাছে আমার প্রশ্ন, একদিকে যেটা গণতান্ত্রিক আন্দোলন তাকে বাধা দেওয়ার অভিযোগ, তার পাশাপাশি আরেকটি বিষয়, কেন্দ্র কিন্তু এখনো পর্যন্ত জিএসটি বাবদ যে প্রাপ্য রাজ্যের সেই টাকাটা দেয়নি বলে অভিযোগ। আমি অভিযোগ বলেছি, এদের অভিযোগ, এটা শাসক দলের অভিযোগ। আমি গৌতম রায়ের মানে প্রতিক্রিয়া জানতে চাইব। না, বিষয় হচ্ছে সকালবেলা থেকে যা ঘটেছে এটা অমানবিক, এবং সরকার যে মানবিক নয় এটা পরিষ্কার, আর পুলিশকে দলদাসে পরিণত করেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ঘেউ ঘেউ করো না, এইটা হচ্ছে মানবিক সরকারের মুখ, এই টার্ম ইউজ করেছে। এ ভাবা যায় নাকি? সরকারি কর্মচারীদের বলছেন ঘেউ ঘেউ করো না, কারণ তারা ডিএ চাইছে বলে। ডিএটা তো তাদের হকের, অধিকারের। দিয়ে তো কোনো কৃপা করছেন না, করুণা করছেন না। আর যে কোটি কোটি টাকা ডোলে ব্যবহার করছেন, ক্লাবগুলোতে পুজোতে ব্যবহার করছেন, আর যা কোটি কোটি টাকা দুর্নীতি করছেন, সেই টাকাগুলোর কথা ভাবুন। আসবো কংগ্রেসের কাছে, সুস্মিতা বিশ্বাস। যেখানে শেষ করলো আমি সেখান থেকে শুরু করছি। খেলা মেলা উৎসব, ক্লাবে টাকা, পুজো কমিটিতে টাকা, সব কিছু হচ্ছে সরকারে। ডিএ দিতে অসুবিধাটা কোথায়? সরকার বলছে কেন্দ্রের কাছে তার প্রচুর টাকা পাওনা আছে, সেটা তো 100 দিনের টাকা, আবাস যোজনা, জিএসটি, যে টাকা বাকি রয়েছে প্রত্যেকটা খাতের টাকা রয়েছে। আমার খুব অবাক লাগছে যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুটো সরকারই আমি দেখতে পাচ্ছি এরা এমনভাবে বলছে যেন মনে হয় টাকাগুলো তাদের নিজেদের পকেটের টাকা। এইটা তো মানুষেরই টাকা, মানুষের ট্যাক্সের টাকা। মানুষ, কেন্দ্রীয় সরকার এমন করছে যেন মনে হয় তার নিজস্ব টাকা, রাজ্য সরকার টাকা দিয়ে বলছে এমন করছে যেন মনে হচ্ছে টাকাটা নিজস্ব টাকা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে এই সংগ্রামী যৌথ মঞ্চের এই যে আন্দোলন, রাজ্যের যুক্তিটাকে কিভাবে দেখেন? এই যে রাজ্য বলছে যে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে দিতে পারছি না, কেন্দ্র টাকা দিতে পারছে না, প্রত্যেকটা খাতের তো আলাদা আলাদা টাকা রয়েছে। তাহলে যেখানে 67 না, জিএসটির টাকাটা অবশ্য লাগে, জিএসটির টাকাটা লাগতে পারে, কিন্তু যেখানে বলছে আজকে সংগ্রামী যৌথ মঞ্চের লোকেরাই বলছে 67,000 কোটি টাকা উদ্বৃত্ত আছে, সারপ্লাস আছে, সেই টাকা তাহলে কেন দেওয়া হচ্ছে না? দেখুন, আমাদের বক্তব্য হলো 14 লাখ যদি সরকারি কর্মচারী থাকে, তাদের মধ্যে এই আন্দোলনে ওনাদের সাথে কতজন আছে সেটা আগে দেখো। কত পার্সেন্ট আন্দোলন, আমরা বারবার বলছি যে আমরা বেতন কমিশনের কি বলছে, বেতন কমিশনের আমরা এই এনআরআই বামপন্থীর আমলে আরে বামপন্থীর আমলে আমরা মায়ের মানবিক মুখ ছিল। গৌতম বাবু দাঁড়ান, আর মুদ্রাস্ফীতির উপরে যে দিয়ে দেওয়া হয়, মুদ্রাস্ফীতি খাদের আমলে ভালো, এই কেন্দ্রীয় সরকারের আমলে মুদ্রাস্ফীতি বেড়েছে, দায় তো নিতে হবে বিজেপি সরকারকে।
অনিরুদ্ধ বাবু আপনার কাছে আবার তোমার রাজ্যে কেন 40% আপনারা যে এই বিষয়টিকে বাধ্যতামূলক অধিকার বলছেন, হাইকোর্ট বললেও সেই বিষয়টি এই মুহূর্তে বিচারাধীন এবং এই মুহূর্তে রাজ্য সরকারের কাছে আপনারা খাতের কথা বললেও মুখ্য সচিব আপনাদের যে কথা বলেছেন সেটা আপনার মুখ থেকে শুনছি, কিন্তু আপনাদের কাছে কি এই সংক্রান্ত কোনো লিখিত কোনো পত্র রয়েছে যেটা দিয়ে আপনারা প্রমাণ করতে পারেন যে রাজ্য সরকারের কাছে যে টাকাটা রয়েছে আপনাদের দেওয়া যেতে পারে, কিন্তু সেই বিষয়টি রাজ্য সরকার ইচ্ছাকৃত দিচ্ছে না? হ্যাঁ, এইটা তো আপনি ফিনান্স কমিশনের রিপোর্ট দেখলেই পেয়ে যাবেন, বাজেট বই দেখলেই পেয়ে যাবেন। আর এই সরকার দিল্লির বঙ্গভবনে যেসব কর্মচারীরা কাজ করে এই সরকারের অধীনে, তাদের যে অর্ডার 2020 সালের অর্ডার জানুয়ারি মাসের, সেখানে পরিষ্কার বলা আছে দিল্লির বঙ্গভবনে কর্মরত কর্মচারীরা কেন্দ্রীয় হারে দিয়ে পাবেন, কেন্দ্রীয় হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন, কেন্দ্রীয় হারে কনভেয়ান্স অ্যালাউন্স পাবেন। তাহলে সেই অর্ডার ধরেই হাইকোর্ট বলেছিল যে এই ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন রাজ্য সরকার করতে পারে না। একই কর্মচারী দিল্লিতে কর্মরত তাকে একরকম দেবে, পশ্চিমবঙ্গে কর্মরত একরকমকে দেবে, এটা রাজ্য সরকার করতে পারে না। সেই অর্ডারও আমাদের কাছে আছে। তো সুতরাং যদি এটা বাধ্যতামূলক না হয় তাহলে উনি দিল্লিতে দিচ্ছেন কেন দিল্লিতে দিচ্ছেন, আর কেন্দ্রীয় সরকারের টাকাটা কেন নিচ্ছেন, বঙ্গভবনে কেন দিচ্ছেন? অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা এই প্রশ্নের উত্তর শুনবো এবং এই প্রশ্ন নিয়ে আলোচনা হবে। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যেতে হবে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে অনিরুদ্ধ ভট্টাচার্য সরাসরি প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্ন নিয়েই যাব তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পালের কাছে। দিল্লিতে বঙ্গভবনের কর্মীরা ডিএ পাচ্ছেন, অন্যান্য রাজ্যে যে সমস্ত বাংলার কর্মীরা রয়েছেন তারা ওই সমহারে ডিএ পাচ্ছেন, এ রাজ্যে পাওয়া যাচ্ছে না, কি বলবেন? প্রথমত পুরো বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলছে, একটা বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে। তবু একটা কথা বলতে পারি, মানে অঙ্কুরদা, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমিও একটা কোম্পানিতে চাকরি করতাম এক সময়, সেখানের যে মুম্বাই বা দিল্লিতে যে স্পেস স্কেল ছিল, আপনি বলতেই পারেন লিমিটেড প্রাইভেট কোম্পানি, কিন্তু তার সাথে পশ্চিমবঙ্গের স্পেস স্কেলের অনেক তফাৎ ছিল। অনেক কোম্পানিরই কিন্তু এটা হয়, আপনিও জানেন, কারণ মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং যে কথাটা আমরা বলি সেটা আলাদা, ওখানকার হাউস রেন্ট অ্যালাউন্স আলাদা থাকে, ওখানকার অনেক কিছু আলাদা থাকে। তাই আপনি যদি এখন দিল্লি মুম্বাইয়ের সাথে মুম্বাইয়ের স্ট্যান্ডার্ড অফ লিভিং, মুম্বাইতে কলকাতাতে 30 টাকায় একদিনে একবেলা খাওয়া যায় মাছ ভাত, আপনি মুম্বাইতে গিয়ে সেটা পাবেন না, চ্যানেলে হবে, দিল্লিতে গিয়ে সেটা পাবেন না, এটা বাস্তব সত্য। আমি অনিরুদ্ধ বাবু আপনার কাছে আসবো, অনিরুদ্ধ বাবু আমি আপনার কাছে আবারও আসবো, আপনার বক্তব্য অবশ্যই শোনাবো। অনিরুদ্ধ বাবু আমি আপনার কাছে অবশ্যই আসবো, এই প্রশ্নের জবাব আপনি দেবেন। বিজেপির মুখপাত্র আসবো দীপঙ্কর সরকারের কাছে। এই যে সার্বিকভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত যুক্তিগুলো দেওয়া হচ্ছে ডিএ না দেওয়ার বিষয়, আপনি সেই যুক্তটা সারবত্তাটা কিভাবে দেখছেন? দেখুন, এই সত্যি ডিএ না দেওয়া হচ্ছে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্য সরকার যদি দিতে পারে তাহলে কেন এই সরকার পারবে না? আমরা গুজরাটে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে সমস্ত জায়গায় দিচ্ছি, ইভেন ত্রিপুরাতে আমাদের ডিএতে আজকে 17% হয়ে গেছে। আজকে পশ্চিমবঙ্গ সরকারের সদিচ্ছার অভাব, কারণ এই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তার অধীনস্থ কর্মচারী যারা তার অফিসে বসে কাজ করে, তিনি দরজা খুললে যাকে সামনে দেখেন সে তার অধীনস্থ একজন কর্মচারী, তাকে একটা কুকুরের সাথে তুলনা করে বলছে ঘেউ ঘেউ করে। এই যে মানসিকতা, এই মানসিকতা মমতা ব্যানার্জি দম্ভ যেখানে চলে গেছে, এই দম্ভ আজকে তাকে পতনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আর একটা আজকে সংগ্রামী যৌথ মঞ্চের সত্যি একটা বিষয় খুব খারাপ লেগেছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, তারা যেভাবে বলেছে যে এই দড়ি ধরে মানো টান, হীরক রানী হবে খান খান, ওটা রাজা, এটা হীরক রানী হবে খান খান, এটা মনে হয় না বলতে পারতো। এইভাবে কাউকে বলা ঠিক না। আসলে হীরক রানী নয়, উনি স্বেচ্ছাচারী রাজা বলেছে, উপরে উঠেছে রাজা বলেছে। গৌতম রায়, বুঝতে পেরেছি, গৌতম রায় বলুন। রাজা বলেছিল তৃণমূলের থেকে নরেন্দ্র মোদিকে বলেছে বঙ্গভবনের কর্মীরা আপনাদের সময় ডিএ নিয়ে কিছু অভিযোগ ছিল, মানে যখন আপনারা সরকার ছিল সেই সময় ডিএ নিয়ে কিছু অভিযোগ ছিল এবং সেই সময় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ ছিল। আজকের এই বঞ্চনার অভিযোগকে আপনারা কিভাবে দেখেন? না, মাইনে 1 তারিখে ওরা দিত না, না বিষয় একটা, বিষয়টাকে ওই গুলিয়ে দিলে হবে না, ওরা বাকি রেখেছিল, সরলীকরণ করলে হবে না, বিষয়টা একটাই,
রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারী ওরা পশ্চিমবঙ্গে এক 17% মাইনে রেখে গেছে, তোমরা সেটা 46% আর দিল্লিতে এক রেখে মাইনে, এ তো হয় না। এক নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে যে এই মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না, সেই সরকারে থাকার দরকার কি? অধিকার থাকে, আপনাদের কোনো সময় অধিকার থাকে না। পে কমিশন এই বাকি ছিল, সরকার দুটো পে কমিশন বাকি ছিল, যারা আন্দোলনকারীদের দুটো পে কমিশন বাকি ছিল, মায়না টাইমে পুলিশকে শুধু জলদাসে পরিণত করে গৌতমবাবু, পে কমিশন দুটো বাকি ছিল বলে অভিযোগ। দুটো পে কমিশন আপনাদের সময় সময় চাকরি করতে ওরা আপনারা 17% সেন্ট্রাল গভর্নমেন্টের দুটো পে কমিশন দিয়েছিল। কে বলছে এটা? কে বলছে মানে কে বলছে? আসছি সুস্মিতা বিশ্বাসের কাছে শুনলাম, সুস্মিতা বিশ্বাসের কাছে আসবো। আসছি এই যে হ্যাঁ বলুন, বয়স হয়েছে, বিষয়টা হচ্ছে ওনারা বাকি রেখে গেছেন, এটা শেষ করুন সুস্মিতা বিশ্বাস, সময় কম, বলুন। দুটো পে কমিশন যে বাকি ছিল, পে কমিশনগুলো মানে আসার পরে, পে কমিশনগুলোকে ইমপ্লিমেন্ট করার পরে তার উপরে পার্সেন্টেজ অফ ডিএটাও কিন্তু চেঞ্জ হয়। এটা কিন্তু ভ্যারিয়েবল, এটা ভ্যারিয়েবল। সেই জায়গায় এই দুটো জায়গাটা আমরা তো দিয়েছি, আমি কিন্তু কারোর বলার এটার বিষয়টা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় এবং গৌতম দা দুজনে ঘেটে দেওয়ার চেষ্টা করছে ব্যাপারটাকে। ও বলবে যে আমি 1 লক্ষ, ও বলবে 1,85,000 কোটি টাকা দেনা রেখে গেছিলেন, উনি বলবে আপনারা সেটা 6 লক্ষ কোটি টাকা দেনা করেছে। 1,85,000 কোটি টাকার ইন্টারেস্ট এক সেকেন্ড নিয়ে তো আপনারা জানেন, বলুন তাহলে বছরে শেষ করুন। ডিএটা নিয়ে যেই কথাটা হচ্ছে, ডিএটা ঐচ্ছিক না ডিএটা অধিকার, ডিএটা ঐচ্ছিক না অধিকার, আগে সেই জায়গাটায় দাঁড়িয়ে সরকারকে এক সেকেন্ড সেই জায়গায় দাঁড়িয়ে এই যে দীপঙ্কর জাগিদার যে কথাটা বললো, এই সরকারের কিন্তু সত্যি সদিচ্ছার অভাব আছে। এরা আজকে জায়গাটাকে এমন জায়গায় নিয়ে গেছে, মানুষে এখন একটা করতে গেল অনিরুদ্ধ ভট্টাচার্যের কাছে, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক অনিরুদ্ধ ভট্টাচার্য, যেটা আপনার কাছে প্রথমত জানতে চাইবো, বামেদের সময়ও দুটি পে কমিশন বাকি ছিল এবং এই সময় একটা বড় ব্যবধান তৈরি হয়েছে, এটাই যুক্তি আমরা শুনলাম রাজ্যের শাসক দলের কাছ থেকে। এই যুক্তিকে আপনি কিভাবে দেখেন? 2 নম্বর প্রশ্ন, আগামীকাল বিকেল 4টের পর আপনাদের পরবর্তী কর্মসূচি কি হবে, আপনারা কি করবেন? কারণ রাজ্য সরকারও 4% বেশি এই মুহূর্তে দেওয়ার জায়গায় নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আপনাদের সিদ্ধান্ত 10% দিয়ে। আরে 6 না ভাই, ওটা 3 আর 3%। ঠিক আছে, শুনি অনিরুদ্ধ বাবুর বক্তব্যটা শুনি। তৃণমূল কংগ্রেসের যিনি বললেন দুটো পে কমিশন বাকি আছে, উনি আসলে পে কমিশন মানেই বোঝেন না। দুটো পে কমিশন বাকি ছিল না, 2009 সালে একটা রোপা হয়েছিল, সেই রোপার যে এরিয়া, সেই এরিয়ারের টাকা মুখ্যমন্ত্রী মেরে দিয়েছে। আমার নিজের 20 লক্ষ টাকা মারা গেছে, সেইটা নিয়ে মামলা হয়েছিল, মামলায় আমরা 6 বার জিতেছি, রাজ্য সরকার 6 বার হেরেছে। তারপরে জনগণের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গেছে যাতে এরিয়ার না দিতে হয়। আর তারপরে 2019-এর যে রোপা হয়েছে বাকি ছিল না, আপনাদের সেটা কোনো কথা না, আপনারা টাইমে মায়না পেতেন, দিয়েছে, ডিএর কম্পোনেন্টটা তুলে দিয়েছে। তো যারা পে কমিশন, রাজ্যের মুখ্যমন্ত্রী তো বোঝে না, বলছে যে কেন্দ্রীয় সরকারের নাকি পে কমিশন আমরা তো 6 নম্বর পে কমিশন দিয়ে দিয়েছি। আপনারা আগামীকাল বিকেল 4টের পর কি করবেন? অনিরুদ্ধ বাবু, আপনারা কালকে বিকেল 4টের পর কি পদক্ষেপ? আপনাদের বিকেল 4টের পর কি পদক্ষেপ? শুনে বা ওনার বক্তব্য শুনে ধৈর্য রাখুন। তাহলে আগামী দিনে আমরা জানুয়ারি মাসের 3য় সপ্তাহে মহা মিছিলের মাধ্যমে আমরা সারা সরকারি কর্মচারী, শিক্ষা দপ্তর সমস্ত যে আছে, বিদ্যালয়, সব জায়গা অচল করে দেব। মুখ্যমন্ত্রী তার জন্য প্রস্তুত থাকুন। আর
অন্যদিকে রাজনৈতিক ইস্যু হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আমাদের আজকের এই আলোচনায় আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি প্রশ্ন তোলা হচ্ছে যে এই মৃত্যুঞ্জয় পাল বা এই জায়গা থেকে আমি একটাই শুধুমাত্র উত্তর নিতে চাইবো তৃণমূল মুখপাত্রের কাছ থেকে, যে একদম সরাসরি তারা বলছেন ওটা দুটি পে কমিশন নয় সেই বিষয়, এবং মুখ্যমন্ত্রী ডিএ নিয়ে যে যুক্তি দিচ্ছেন সেটা একেবারেই অগ্রাহ্য করছেন। আপনার কি মনে হয় না বিষয়টা? একদমই নয়, আমরা তো বারবার বলছি এরা এখন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কথাগুলো বলছে। আরে ভাই তোমার যারা আন্দোলন করছে আমরা তাদের সদস্যকেই বসিয়েছি। আমি দেখুন একটা বিষয় খুব স্পষ্ট, আজকে যারা আন্দোলন করছেন আমরা তাদের বক্তব্য জানতে চাই, এরা কে কত লোক সেটা আমরা জানতে চাই না। আজকে আদালত তাদের অনুমোদন দিয়েছেন এবং সেই অনুমোদনের প্রেক্ষিতেই তারা আন্দোলন করছেন। তাদের বক্তব্য আমরা শোনালাম দর্শকদের, তাদের বক্তব্য আগামী দিনে গ্রাহ্য হবে কিনা সেটা তো সরকার এবং আদালত ঠিক করবে, আমরা সেদিকে নজর রাখবো। আমাদের আজকের এই আলোচনায় উপস্থিত ছিলেন অনিরুদ্ধ ভট্টাচার্য, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক, উপস্থিত ছিলেন সিপিআই মুখপাত্র গৌতম রায়, কংগ্রেসের পক্ষ থেকে সুস্মিতা বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের মৃত্যুঞ্জয় পাল, বিজেপির দীপঙ্কর সরকার। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।